ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের আর্টিকেলসের উপর একটি ক্লাস নিব। আমি বই থেকেই তোমাদেরকে আর্টিকেলসটা আজকে একটু পড়াবো। তোমরা মনোযোগ সহকারে একটু লক্ষ্য করবে, আমার কথাগুলো শুনবে এবং দেখবে ভিডিওটি। এখানে আমি আর্টিকেলের সংজ্ঞা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে এ এন ও দাকে আর্টিকেল বলে। আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে। তার মানে হচ্ছে এই আর্টিকেল এ এন ও দা কাদের পূর্বে বসছে? নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে, এবং এগুলোর কাজ হচ্ছে পদটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট তা নির্দেশ করা। এই যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এদের পূর্বে বসে এই নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটাই তারা নির্দেশ করে। এদের পূর্বে বসে কারা? এই এ এন এবং তা। কাজ ও উৎপত্তি অনুসারে আর্টিকেল সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে এ এন ও দা আমরা বলছি, এই তিনটি হচ্ছে পার্শ্ব স্পিচ অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। ওরা নাউনও না, ওরা প্রোনাউনও না বা ভার্বও না। বা আমাদের যে 8টি পার্শ্ব স্পিচ আছে তার মধ্যে এরা কোন পার্শ্ব স্পিচের অন্তর্ভুক্ত? অ্যাডজেক্টিভের। ঠিক আছে, এখন ক্লাসিফিকেশনে চলে যাই। দ্য ক্লাসিফিকেশন অফ আর্টিকেলস। আর্টিকেলস দুই ভাগে বিভক্ত। আমরা জানি, আগে আমরা সেটা পড়েছিলাম যে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন ইনডেফিনিট আর্টিকেল কি? যে আর্টিকেল বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ জিনিসটা অনির্দিষ্ট, নির্দিষ্ট না। এ ও এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে। আমরা যে তিনটি আর্টিকেল পেয়েছিলাম এ এন দা, তার মধ্যে এ ও এন কে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তার মানে তারা একটি বোঝায়, কিন্তু নির্দিষ্ট কোনো একটি নয়, অনির্দিষ্ট একটি। এগুলো সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে কারণ একটি তো এ এন, একটি বোঝাচ্ছে, তো এক মানেই তো সিঙ্গুলার। প্লুরাল তো এক হবে না, প্লুরাল হবে একের অধিক। সেজন্য এখানে বলা হচ্ছে সিঙ্গুলার। আর কাউন্টেবল মানে কি? যেটা কাউন্ট করা যায়, গোনা যায়, গণনীয়। সেই গণনা করা যায় এমন সংখ্যার বাচক শব্দের আগে কিন্তু এ বা এন বসছে। অর্থগত দিক থেকে এ ও এন এর মধ্যে কোনো পার্থক্য নেই, তবে ব্যবহারের দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থগত দিক থেকে পার্থক্য নেই বলতে বোঝা যাচ্ছে যে এ এবং এন এর অর্থ একই, অর্থাৎ এক বা একটি। ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে যে ব্যবহারের দিক থেকে এদের পার্থক্য আছে। সেটা কিভাবে ব্যবহারের দিক থেকে সেটা আমি তোমাদের বলছি, কারণ এর আগে আমি তোমাদের বলেছি যে সব জায়গায় এ বসে না এবং সব জায়গায় এন বসে না। কীভাবে বসে না সেগুলো আগেও বলেছি, এখন আবার নতুন করে এখান থেকে বলবো, তোমরা শুনবে। আচ্ছা, আমরা এখন ডেফিনিট আর্টিকেলসে চলে যাই। ডেফিনিট আর্টিকেলসে হতেও যে আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ এটা নির্দিষ্ট করে বলছে, সেজন্য এটা দা হচ্ছে। দায়ের বাংলা কিন্তু আমরা টি বুঝি। ঠিক আছে, টি আমরা এই এনকে বলছি একটি বা এক, তো আর দা হচ্ছে টি মানে নির্দিষ্ট। বইটি, থালাটি বা যে কোনো বস্তুর পর বা প্রাণী বা যাই হোক তার নির্দিষ্ট করে বোঝালে সেটার পরে কী হবে? টি হবে। এখানে বলা হচ্ছে যে আর্টিকেল এইটা মানে দা আর্টিকেলটা সিঙ্গুলার ও প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে। সিঙ্গুলার এবং প্লুরাল, কিন্তু এ বা এন যা ছিল সেটা ছিল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসবে, সেটা কিন্তু প্লুরালের ক্ষেত্রে বসবে না। কিন্তু দা সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রেই বসতে পারে। এখন দেখো, এখানে লেখা আছে দ্য ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেল এ অ্যান্ড অ্যান। আমরা এখন ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান্ডের ব্যবহারটা দেখব। এখানে ফার্স্টে বলা হচ্ছে উচ্চারণের ভিত্তিতে। তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে উচ্চারণের ভিত্তিতে কিভাবে আমরা আসলে এ বা অ্যানকে বসাই। এখানে কথাগুলো আবার বলা হয়েছে, আমি কথাগুলো বলছি, যা লেখা আছে সেটা আমি আবার পড়ে শোনাচ্ছি তোমাদের। সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তাদের পূর্বে অ্যান, এবং কনসোনেন্ট থাকলে তাদের পূর্বে এ বসে। ভাওয়েল থাকলে, ভাওয়েল কোনগুলো মেয়েরা? এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল, আর এই 5টি ছাড়া বাকি সবগুলোই হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন এ ক্যাট, এ ব্যাট, এ ডগ, এ গার্ল, এ গান, এ
এখানে এই যে জি, জি, ডি, বি, সি এই লেটারগুলো হচ্ছে সব কনসোনেন্ট, কিন্তু এখানে দেখো অ্যান অরেঞ্জ, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাস, অ্যান আর্ম, এখানে এ আছে, ইউ আছে, ই আছে, ও আছে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এ পাশে হচ্ছে আমাদের ভাওয়েল, সেজন্য তারা কি বসেছে আমাদের অ্যান বসেছে। এখন নাম্বার 2-এ দেখি, ইউ ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ তো ইউই, কিন্তু এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে ওই শব্দের পূর্বে এ, এবং যদি আয়ের মতো হয় তবে অ্যান বসে, অর্থাৎ শব্দটি ইউ দিয়ে লেখা থাকবে। যদি ওই ইউযুক্ত শব্দটি যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা বলবো এ, আর যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে আয়ের মতো হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যান। যেমন এখানে দেওয়া আছে এই ইউনিফর্ম, এ ইউনিক আইডিয়া, ইউনিয়ন, ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউবি। তার মানে এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে ভাওয়েল দিয়েই আছে, ইউ দিয়েই শুরু হয়েছে, এটা শুধুমাত্র ইউরোপিয়ানের ই দিয়ে আছে, ইউএতে ই দিয়ে আছে, কিন্তু উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ইউ এর মতো আছে, সেজন্য এদের আগে কি বসেছে এ। কিন্তু এখানে দেখো আমব্রেলা, আনফর্চুনেট বয়, আগলি গার্ল, ইউ থাকা সত্ত্বেও কিন্তু উচ্চারণটা হয়ে যাচ্ছে আ, সেজন্য এটার আগে কি বসেছে, অ্যান বসেছে। তারপর হচ্ছে 3 নাম্বার, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে অ্যান বসে, কিন্তু ও এর উচ্চারণ ওয়া হলে তা দিয়ে শুরু হওয়া শব্দের পূর্বে এ বসে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা জানি অরেঞ্জ যখন ছিল তখন কিন্তু তার আগে অ্যান বসেছে, কিন্তু এখানে ও দিয়ে শুরু হওয়া সত্ত্বেও আমরা যদি তার উচ্চারণ ওয়ার মতো পাই তখন তার আগে কি বসবে মেয়েরা, তখন তার আগে এ বসবে। যেমন এখানে বলা হচ্ছে অ্যান ওপেন ফিল্ড, এখানে ওপেন ফিল্ড, এখানে ওপেনের উচ্চারণে ও স্বরে অর মতো উচ্চারিত হয়েছে দেখে অ্যান আছে। অ্যান অরেঞ্জ, অ্যান অপেরা, ঠিক আছে, এগুলোতে স্বরে অর মতো উচ্চারণ হয়েছে দেখে এখানে অ্যান বসেছে। কিন্তু যখন এ ওয়ান টাকা নোট, এ ওয়ান অ্যাক্ট ড্রামা, এ ওয়ান আইড ম্যান, মানে হচ্ছে ওয়ান হচ্ছে, তখনই তার আগে কি বসছে, এ বসছে। 4 নাম্বার কি বলছে, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি এইচ হয় এবং তা যদি উচ্চারিত না হয় তবে তার পূর্বে অ্যান বসে, এবং এইচ উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। তার মানে কি হচ্ছে, এইচ দিয়ে আমরা 2 ধরনের সাউন্ড পাই, একটি হচ্ছে সাইলেন্ট এইচের এবং আরেকটি হচ্ছে উচ্চারিত হয় এরকম এইচের, যেটা আমরা হ বলে থাকি। ঠিক আছে, যখন আমরা সাইলেন্ট থাকে তখন অ উচ্চারিত হয়, স্বরে অ এর উচ্চারণটা আমরা পাই, আর যখন সাইলেন্ট থাকে না তখন হ এর উচ্চারণটা আমরা পাই। যেমন এখানে আছে অ্যান আওয়ার, অ্যান অনার্স গ্র্যাজুয়েট, অ্যান অনেস্ট ম্যান, স্বরে অর মতো উচ্চারণ, অ্যান এয়ার, এ, ঠিক আছে, এরা হচ্ছে সাইলেন্ট। তখনই দেখা যাচ্ছে আমরা যদি অ পাই, এ পাই, আ পাই, তখনই কিন্তু এইচ যুক্ত শব্দগুলোর আগে আমাদের অ্যান বসছে। কিন্তু যদি এইচের উচ্চারণটা সাইলেন্ট না হয়ে উচ্চারিত হয়ে থাকে এইচটা, তখন এখানে কী হয়ে যাবে, এ হবে, অর্থাৎ হয়ের মতো উচ্চারিত হলেই তখন এ বসবে। যেমন এ হিরোইক ডিড, এ হর্স, এ হিস্টোরিয়ান, এরকম। এখন নাম্বার 5-এ চলে যায়। নাম্বার 5-এ আছে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, শব্দ সংক্ষেপের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসে। অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড মানে শব্দ সংক্ষেপ, যে শব্দগুলোকে আমরা ছোট করে লিখি, সংক্ষেপে লিখি, সেগুলোকে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড বলে। এই অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডের আগে যদি আমরা যে শব্দটা পাবো, মানে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডটা যদি আমরা ভাওয়েলের মতো উচ্চারিত পাই তাহলে তার আগে অ্যান বসবে, আর যদি না হয় তাহলে কনসোনেন্ট হিসেবে হলে তার পূর্বে এ বসবে। যেমন এখানে দেখো এলএলবি আছে, এলএলবি, অর্থাৎ আমরা এখানে এ ভাওয়েলের মতো উচ্চারণ পাচ্ছি দেখি এখানে অ্যান হচ্ছে। এমবিবিএস, এম উচ্চারিত হচ্ছে দেখি এখানে এন হচ্ছে। এফসিপিএস, এফ এর মতো উচ্চারিত হচ্ছে দেখি এখানে এন হচ্ছে। এফআরসিএস, এখানেও এন উচ্চারিত হচ্ছে এর কারণে। এনএসপি, এ উচ্চারিত মানে ভাওয়েলের মতো সাউন্ড হচ্ছে দেখি এখানে এন হচ্ছে। আর এখানে দেখো এখানে ডিসি, বিএ, বিএসসি, বিকম, পিএইচডি, অর্থাৎ এরা হচ্ছে কনসোনেন্টের সাউন্ড, যার কারণে এদের আগে কী বসেছে, এদের আগে এ বসেছে। আচ্ছা, এখন ব্যবহারের ভিত্তিতে আমরা একটু দেখি। ব্যবহারের ভিত্তিতে দেখা যায় যে সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে, ওয়ান মানে একটি, ঠিক আছে, কিন্তু এখানে সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে এ বা অ্যান বসে।
এটা দিয়ে নাউনটির অনির্দিষ্ট ভাবটির দিকে গুরুত্ব প্রদান করা হয়, অর্থাৎ নাউনটি যে অনির্দিষ্ট সেটাই এখানে বোঝানো হয়। যেমন 1 ইয়ার, 1 চাইল্ড, 1 অরেঞ্জ, তখন আমরা কি বলি? এ ইয়ার্ড, এ চাইল্ড, অ্যান অরেঞ্জ, অর্থাৎ 1 যুক্ত শব্দটাকে তখন আমরা 1 না বলে এ দিয়েও যদি বলি এ ইয়ার্ড, তার মানে হচ্ছে 1 ইয়ার্ড, এ চাইল্ড অর্থ হচ্ছে 1 চাইল্ড, অ্যান অরেঞ্জ হচ্ছে 1 অরেঞ্জ। ঠিক আছে, তারপর হচ্ছে 7 নম্বরে সংখ্যাবাচক এক্সপ্রেশন, যেমন কাপল, ডজন, 100, 1000, মিলিয়ন, স্কোর প্রভৃতির পূর্বে এই শব্দগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবে। এই এক্সপ্রেশনগুলো আসলে তোমরা বিভিন্ন ক্ষেত্রে পাবে, তখন তোমাদের দিতে হবে যে এই সমস্ত শব্দগুলো থাকলে তার আগে আমাদের অবশ্যই কি বসবে? এ বসবে। যেমন এই 100 গার্লস কাম আউট ফ্রম স্কুল, দেয়ার আর 1000 পিপল, 1000 পিপল, হেয়ার আর এ ডজন অফ এগস, এখানে কি আছে? এ ডজন অফ এগস। তারপর 8 নম্বরে দেখো ইচ বা পার, যার অর্থ আসলে প্রতি, অর্থে এ বা এন বসে। ইচ বা পার এগুলো সিঙ্গুলার অর্থে আসে, যার জন্য এখানে প্রতি, ইচ বা পারের বাংলা অর্থ হচ্ছে প্রতি। এই যদি অর্থ প্রকাশ করে তখন এর আগে কি বসবে? এ বা এন। যেমন হি ড্রাইভস দ্য কার অ্যাট 60 কিলোমিটার্স অ্যান আওয়ার, অ্যান আওয়ার মানে হচ্ছে প্রতি ঘন্টায় সে 60 কিলোমিটার বেগে গাড়ি চালায়। হি আর্নস 1000 টাকা এ ডে, এ ডে মানে ইচ ডে, ইচ ডে একটা দিনের কথা বলা হচ্ছে। তাহলে সে এ দিয়ে বা অ্যান আওয়ার দিয়ে, পার আওয়ার, অ্যান দিয়ে এখানে পার আওয়ার বুঝিয়েছে, আর এ দিয়ে ইচ ডে বুঝিয়েছে। ঠিক আছে, এরকম যদি অর্থে আসে, প্রতি অর্থে আসে, তখন এ বা অ্যান বসে। তারপর 9-এর দিকে যাই, পেশা, ব্যবসা, শ্রেণী ইত্যাদি বোঝাতে এ বা অ্যান বসে। আমরা যদি পেশা বোঝাতে চাই বা ব্যবসা বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের শ্রেণী এগুলো বোঝাতে গেলে এ বা অ্যান বসে। যেমন হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এরকম। এখন সুপারলেটিভ মোস্ট অর্থ, সুপারলেটিভ একটি ডিগ্রির নাম, তোমরা এখনও সেটি সম্পর্কে অবগত নও। ডিগ্রি আছে একটি, অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো তার মধ্যে সুপারলেটিভ একটি। আপাতত এটুকু জেনে রাখো, যেগুলো এসটি যুক্ত শব্দ সেগুলো সুপারলেটিভ হয়ে থাকে, যেমন বেস্ট, যেমন হাইয়েস্ট, এরকম। তো এ ধরনের শব্দের ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, সুপারলেটিভ মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন দায়ের পরিবর্তে এ হয়। আমরা জানি সুপারলেটিভ শব্দের আগে অবশ্যই দা বসে, দা বসলে সেটা সুপারলেটিভ শব্দ হয়। যেমন শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, দ্য মোস্ট বিউটিফুল গার্ল হয়। কিন্তু এখানে দেখো বলা হয়েছে যদি মোস্টের শব্দটা অর্থটা যখন ভেরি বা খুব বেশি অর্থে আসে তখনই এখানে দায়ের পরিবর্তে কী ব্যবহৃত হয়? এ ব্যবহৃত হয়। এখানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এ মোস্ট মানে হচ্ছে এ ভেরি মানে খুব অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে দা অর্থে আসেনি। তারপর হচ্ছে দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এ মোস্ট অর্থাৎ ভেরি। এখানে যে মোস্টটা দেওয়া হয়েছে, এ মোস্ট কিন্তু সুপারলেটিভ অর্থে এখানে বসেনি, এখানে এ মোস্ট দিয়ে, সাধারণত এর আগে যদি দা থাকতো তাহলে আমি বুঝতাম এটা সুপারলেটিভ, কিন্তু এখানে মোস্ট দিয়ে যেটা বুঝিয়েছে সেটা বুঝিয়েছে অনেক বেশি, খুব। এই খুব বোঝানোর কারণে এখানে মোস্ট এর আগে এ বসেছে, দাটা বসেনি। এখানে 11 নম্বরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট দিয়ে শুরু হলে হোয়াটের পরে এ বা অ্যান বসে। এক্ষেত্রে অবশ্যই তারপরে অ্যাডজেক্টিভ থাকতে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। তারপর আছে হোয়াট আ প্রিটি গার্ল, হোয়াট আ প্রিটি গার্ল। এখানে এ কেন হলো মেয়েরা? এখানে যে নাইস, এখানে কনসোনেন্ট দেওয়া, তার জন্য কিন্তু তার আগে এ বসেছে। প্রিটি, পি কনসোনেন্ট, সেজন্য কিন্তু তার আগে এ বসেছে। এখন এখানে আছে হোয়াট অ্যান অফুল রিমার্ক, অফুল, অফুলের এ দিয়ে বাবেল দিয়ে শুরু হয়েছে দেখে এখানে কিন্তু অ্যান হয়েছে। তার মানে হচ্ছে আমরা যে অ্যাডজেক্টিভগুলো পাবো, এই যেখানে যে অ্যাডজেক্টিভের কথাগুলো বলা হয়েছে, এই অ্যাডজেক্টিভগুলোর যদি নাউন, যেটা অ্যাডজেক্টিভগুলো যে এগুলো যদি আমাদের ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে অ্যান, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে এ। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
আমাদের এক্সক্লেমেটরি বাক্যের পরে হোয়াট এ অথবা হোয়াট এন হচ্ছে অ্যাডজেক্টিভের কনসোনেন্ট অথবা ভাওয়েল সাউন্ডের উপর। ঠিক আছে, এরপর 12 নম্বরে যাই। কতগুলো ফ্রেজের পূর্বে স্বাভাবিক গঠনগতভাবেই এ বা এন বসে? কতগুলো ফ্রেজের পূর্বে স্বাভাবিক গঠনগতভাবে এ বা এন বসে, অর্থাৎ এই সমস্ত ফ্রেজ যেমন এ হেডেক, এ ব্যাড কোল্ড, এ হারি, মানে এখানে হচ্ছে আই হ্যাভ আ হেডেক, এখানে আই হ্যাভ হেডিক বলা যাবে না, এখানে আই হ্যাভ আ হেডিক, এ হেডিকই বলতে হবে। আই হ্যাভ আ ব্যাড কোল্ড, এ ব্যাড কোল্ডই বলতে হবে। তখন এই সমস্ত ফ্রেজের আগে এ অবশ্যই বসবে। আই এম ইন এ হারি, আই এম ইন এ হারি। শি হ্যাড আ কফ, শি হ্যাড আ কফ। এই ধরনের ফ্রেজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ইউজ করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের দেখি 13 নম্বরে আছে অ্যাডজেক্টিভের পূর্বে সো টু প্রভৃতি থাকলে, অ্যাডজেক্টিভের পূর্বে সো টু প্রভৃতি থাকলে উক্ত অ্যাডজেক্টিভটির পরে অর্থাৎ অ্যাডজেক্টিভ পরবর্তী নাউনটির পূর্বে এ বা এন বসে। যেমন এখানে দেখা যাচ্ছে দিস ইজ টু ডিফিকাল্ট এ ম্যাটার, দিস ইজ টু ডিফিকাল্ট এ ম্যাটার ফর মি টু নেগলেক্ট। এখানে খেয়াল করো, এই যে ম্যাটার শব্দটা কিন্তু নাউন এবং ডিফিকাল্ট শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে বলা হচ্ছে সো বা টু এর পর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা বসে, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউনের আগে কি হবে? অবশ্যই একটা আর্টিকেল বসবে। এখন এখানে বলা হয়েছে আরেকটা আছে আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এগুলো কখন বসছে? অ্যাডজেক্টিভের পূর্বে যদি, অ্যাডজেক্টিভের আগে যদি টু বা সো থাকে আর ওই অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা থাকে সে নাউনের আগে কি বসছে? আমাদের এ বসছে। এখন 14 নম্বরে দেওয়া আছে কি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, মেনি, র্যাদার, বাট, মোর, নট, হাউ, অ্যাজ, সাচ ইত্যাদি ব্যবহৃত হলে কমন নাউনটির পূর্বে এ বা এন বসে। অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের পূর্বে, কমন নাউনের কথা বলা হয়েছে, নট আ পারসন ওয়াজ প্রেজেন্ট দেয়ার, নট আ পারসন, এটা খেয়াল করো, পারসন হচ্ছে কমন নাউন। তোমরা জানো যে নাউনকে 5 ভাগে ভাগ করা হয়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাট্রিক নাউন। তো এখন এইখানে কমন নাউন হচ্ছে সাধারণ অর্থে সবাইকে বোঝায়। সেজন্য যদি কোনো সিঙ্গুলার কমন নাউনের অর্থে থাকে নাউনটি, তখন তার পূর্বে কোয়াইট, মেনি, রাদার এই যে শব্দগুলো যদি থাকে তখন তারপরে কি হয়? এ বা এন বসে। যেমন নট আছে, এখানে নটের কথা বলা হয়েছে, নট, নট এ পারসন ইজ প্রেজেন্ট দেয়ার। তারপর আবার এখানে আছে আই হ্যাভ নেভার সিন সাচ আ টেল, সাচ আ টল ম্যান, সাচ আ টল ম্যান। এখানে আছে টল, তার মানে হচ্ছে এখানে সাচ আছে, সাচের পরে এখানে এ আসতেছে। তারপর হচ্ছে হি ইজ রাদার এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হি ইজ রাদার এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে রাদার আছে, সাচ আছে, নট আছে, অর্থাৎ এই সমস্ত শব্দগুলোর পরে আমরা কি পাচ্ছি? এ বা এন বসাতে পারছি, এবং তারও আবার ডিপেন্ড করছে এখানে কি ধরনের লেটারগুলো আছে। যদি সেগুলো কনসোনেন্ট হয় তাহলে এ বসছে, আর যদি ভাওয়েল থাকে তাহলে এন বসবে। 15 নম্বরে চলে যাই। সাধারণত কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না, কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তির সাথে তুলনা বোঝাতে প্রপার নাউন অনেক সময় কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। মেয়েরা তোমরা প্রপার নাউন হিসেবে যদি প্রপার নাউনকে না বুঝো তাহলে কিন্তু সমস্যা, কারণ কি প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য কী? এখন আমি যদি বলি রিনা, রিনা হচ্ছে একটি প্রপার নাউন, আর যখন আমি বলছি গার্ল সেটা হয়ে গেছে কমন নাউন। অর্থাৎ গার্ল বলতে সব মেয়েকে বোঝাচ্ছে, কিন্তু রিনা বলতে সব মেয়েকে বোঝাচ্ছে না, রিনাকেই বোঝাচ্ছে, তখন সেটা হয়ে গেছে প্রপার নাউন। আর এখানে বলা হচ্ছে যে সাধারণত কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তির সাথে তুলনা বোঝাতে প্রপার নাউন অনেক সময় কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে উক্ত নাউনটির পূর্বে এ বা এন বসে। যেমন ইউ আর এ নজরুল, আই সি। সে কিন্তু নজরুল ইসলাম না, কাজী নজরুল ইসলাম না, কিন্তু তার কাজী নজরুল ইসলামের মতো কিছু গুণাবলী আছে, সেই জন্য কিন্তু তাকে নজরুলের জন্য এখানে এ বলা হয়েছে। ইউ আর নজরুল, আমরা জানি প্রপার নাউনের আগে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু নামের আগে প্রপার নাউনের ক্ষেত্রে এ বসে না, কিন্তু এখানে যেহেতু নজরুল দিয়ে তার বিশিষ্ট গুণসম্পন্ন, নজরুলের মতো কাজী নজরুল ইসলামের মতো গুণাবলী তার ভিতরে আছে দেখে তার নামের আগে এ
এ দিয়েছে, তখন সেটা আর প্রপার নাউন নেই, এটা এখন কমন নাউন হয়ে গেছে। ইউ আর এ নজরুল, আই সি। তারপর আছে বঙ্কিম ইজ আ স্কট অফ বাঙালি লিটারেচার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে এখানে। বঙ্কিম ইজ আ স্কট অফ বেঙ্গলি লিটারেচার। তারপর আছে হি থিঙ্কস অ্যাজ এ নজরুল। হি থিঙ্কস অ্যাজ এ নজরুল, অথবা সে নজরুলের মতো ভাবে। ঠিক আছে, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম যেভাবে ভাবতেন সেও ঠিক তারই মতো ভাবছে, সেটাই বোঝানো হয়েছে। এখানে আছে অনলি অ্যান আকবর ক্যান বিল্ড আওয়ার নেশন। অনলি অ্যান আকবর, এখন সম্রাট আকবরকে তো আর এখন আমরা পাবো না, কিন্তু সম্রাট আকবরের মতো গুণাবলী যদি কারোর ভেতর থাকে তাহলেই আমাদের জাতিটাকে কী করতে পারবে, গঠন করতে পারবে। এই জন্য বলছে অনলি অ্যান আকবর ক্যান বিল্ড আওয়ার নেশন। তারপর হচ্ছে এ হিটলার হ্যাজ কাম টু রুল। এ হিটলার মানে হিটলার হচ্ছে একজন কঠোর শাসক ছিলেন জার্মানি, তো সেই ব্যক্তি অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু এখানে হিটলারের আগে এই হয়েছে কেন, কারণ হিটলারের মতো যদি কোনো মানুষ আসে আসলে শাসন করতে, তাহলে সেটা খুব কঠিন অবস্থাই হবে। তো সেই ক্ষেত্রে এখানে ওই প্রপার নাউনগুলোকে যখন কমন নাউনের মতো বোঝাচ্ছে তখনই তার আগে কি বসছে, আমাদের এ বা এন বসছে। এখন হচ্ছে 16 নাম্বার চলে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। আমি আগে বলেছি তোমাদের যে নাউনকে 5 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এখন আমরা কমন আর প্রপার নাউনটা এর মধ্যে পড়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে একটু কথা বলি। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা সাধারণত যে কোনো গুণ বা দোষ এগুলোকে আমরা বুঝে থাকি, যেগুলো আর কি ছোঁয়া যায় না। যেমন কোনো গুণকে কিন্তু এখানে ছোঁয়া যাবে না, তুমি উপলব্ধি করতে পারবে, এই সেন্সের মাধ্যমে উপলব্ধি করতে পারবে। সেরকম তাদের সেগুলো যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বা এন বসে। যেমন শি ইজ বিউটি। বিউটিকে আসলে সৌন্দর্যকে তো আর ধরা যায় না, তো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার আগে কি বসছে, এ বসছে। আচ্ছা, তারপরে হচ্ছে 17 নাম্বার, কখনো কখনো ডিসগাইজড প্রিপোজিশন রূপে এ বা এন বসে। আমি তোমাদের আগে বলেছিলাম ডিসগাইজড হিসেবে কিন্তু এ বা এন বসে। যেমন হি ওয়েন্ট এ হান্টিং। হি ওয়েন্ট এ হান্টিং। ডিসগাইজড অর্থ হচ্ছে ছদ্মবেশ। এখানে ছদ্মবেশ হিসেবে কাকে, প্রিপোজিশনের ছদ্মবেশে এখানে এ বসেছে। এটা কার ছদ্মবেশ ধারণ করেছে, প্রিপোজিশনের। এখানে প্রিপোজিশন কোনটা, অন। এখানে যখন আমি বলছি হি ওয়েন্ট এ হান্টিং, তার মানে হচ্ছে হি ওয়েন্ট অন হান্টিং। তার মানে আমি কিন্তু হি ওয়েন্ট এ হান্টিং বলছি, তখন কিন্তু এ দেখাচ্ছি না। এখানে এ যখন দেখাচ্ছি যে অনটাকে কিন্তু আমি মুছে ঢেকে রেখেছি, তার মানে হচ্ছে হি ওয়েন্ট এ হান্টিং। এর ক্ষেত্রে আসলে এটা হচ্ছে অন, কিন্তু আমরা কিন্তু অনকে দেখাচ্ছি না, এ তখন অনের ছদ্মবেশে কাজ করছে, তখন এ কিন্তু একটা ডিসগাইজ প্রিপোজিশন হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে 18 নম্বরে চলে যাই। 18 নম্বরে দেখো এখানে আছে কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন গঠন করে সেক্ষেত্রে তার পূর্বে এ বা এন বসে। এখন নাউনের ক্ষেত্রে আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল পাই। কাউন্টেবল হচ্ছে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না। আর কালেকটিভ নাউন আমি কিছুক্ষণ আগেও বলেছি, নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। কালেকটিভ নাউন তার মধ্যে একটি, যেটা আসলে সমষ্টিগত বোঝায়, একটা সিঙ্গুলার বা প্রপারকে বোঝাচ্ছে না বা কমনকে বোঝাচ্ছে না। এটা হচ্ছে কালেকটিভ, মানে সমষ্টিগত অর্থে বোঝায়। তোমরা এখানে দেখলে বুঝবে। এখানে বলা হয়েছে কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন নাউন গঠন করে সেক্ষেত্রে তার পূর্বে এ বা এন বসে। যেমন এ ব্যাচ অফ স্টুডেন্ট। ব্যাচ অফ স্টুডেন্ট মানে কি, এখানে স্টুডেন্টদের একটা ব্যাচের কথা বলা হয়েছে। ব্যাচ, একটা স্টুডেন্ট নিয়ে তো একটা ব্যাচ হয় না। ব্যাচ সাধারণত অনেক একের অধিক স্টুডেন্টদের নিয়ে ব্যাচ হয়। এই গ্রুপ অফ বয়েজ, একটা ছেলেকে নিয়ে একটা গ্রুপ হয় না, কিন্তু গ্রুপের ভিতরে অনেকগুলো বা ছেলে মেয়েই থাকতে হবে, সেটা সংখ্যাটা একের অধিক হতে হবে। এ গ্যাং অফ রবার্স। রবার অর্থ ডাকাত, তো ডাকাত একজনকে নিয়ে ডাকাত দল গঠন করা হয় না, এই গ্যাংটা গঠন করতে একের অধিক ডাকাতদের লাগবে, সেজন্য এখানে গ্যাংয়ের আগে এ বসছে। এ বাঞ্চ অফ গ্র্যাপস। এ বাঞ্চ অফ গ্র্যাপস, এখন যে গ্র্যাপস, যখন তোমরা আঙ্গুরের থোকা দেখবে তখন দেখবে যে ওই থোকাতে অনেকগুলো আঙ্গুর থাকে, ওই আঙ্গুরগুলো তখন একটা বাঞ্চ তৈরি করে। ঠিক আছে, তখন কিন্তু এই গ্র্যাপ হচ্ছে না, এই বাঞ্চ অফ গ্র্যাপস, অর্থাৎ অনেকগুলো আঙ্গুরের থোকা এখানে বোঝাচ্ছে। এ গ্যাদারিং অফ পিপল। এ গ্যাদারিং অফ পিপল, দেখো এখানে গ্যাদারিং বলা হয়েছে, তার মানে হচ্ছে পিপলের মানে লোকজনের সমাগম বা ভিড়কে বোঝানো হয়েছে, যেখানে অনেক লোকের জমায়েত থাকে বা সমাবেত থাকে, তখন সেই
কালেকটিভ অংশটাকে এখানে বোঝানো হচ্ছে, এবং সেই কালেকটিভ অংশটা কি? কাউন্টেবল, অবশ্যই গণনীয়। তখন এই সমস্ত শব্দগুলোর আগে আমাদের কী পাচ্ছি? যে ব্যাচ, গ্রুপ, গ্যাং, বাঞ্চ, গ্যাদারিং, এদের আগে কী পাচ্ছি আমরা? এ বা অ্যান, এই আর্টিকেলগুলো আমরা পাচ্ছি। এ হচ্ছে আমাদের মোটামুটি এ এবং অ্যানের ব্যবহার। এখন আমি তোমাদের আবার দায়ের কিছু ব্যবহার দেখাবো। মেয়েরা, এখন আমরা ডেফিনিট আর্টিকেল দা নিয়ে একটু কথা বলি। আমরা জানি যে নদী, সাগর, মহাসাগর, উপসাগর প্রভৃতি নামের পূর্বে দা বসে। ঠিক আছে, নদী, সাগর, মহাসাগর, উপসাগর এগুলো নামের আগে কি বসে? দা বসে। যেমন দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন, দ্য প্যাসিফিক। দ্য সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। সুরমা, প্যাসিফিক এগুলো সাগর। প্যাসিফিক হচ্ছে সাগর, মহাসাগরের মধ্যে, এবং সুরমা হচ্ছে নদী। তো এই ধরনের আবার দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বঙ্গোপসাগর। তখন এদের আগে কি বসছে? দা বসছে। এখন 2 নম্বরে আছে পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি প্রভৃতি নামের পূর্বে দা বসে। পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি প্রভৃতি নামের পূর্বে কি বসে? দা বসে। যেমন দ্য আন্দামানস, দ্য আন্দামানস আর টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। দ্য হিমালয়াস আর ইন নেপাল। শুধু হিমালয় বলছে না, কিন্তু হিমালয়াসের আগে দা আছে। দ্য হিমালয়াস আর ইন নেপাল। দ্য সাহারা ইজ দ্য বিগেস্ট ডেজার্ট। এখন এখানে সাহারার আগে কি আছে? দা আছে। 3 নম্বর আছে বিখ্যাত জাহাজ, হোটেল, জাদুঘর প্রভৃতি নামের পূর্বে দা বসে। যেমন দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও ইজ এ মাল্টিন্যাশনাল হোটেল। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912 এডি। তার মানে হচ্ছে এই যে প্যান প্যাসিফিক সোনারগাঁওর কথা বলা হচ্ছে, এটা বিখ্যাত বা প্রসিদ্ধ হোটেল, এ ধরনের হোটেল। তারপর এখানে টাইটানিকের কথা বলা হয়েছে, জাহাজ, এই ধরনের জাহাজ এই যেগুলো হচ্ছে খুব বিখ্যাত, তাদের নামের আগে কী বসছে? এখানে দা বসছে। তারপর হচ্ছে 4 নম্বরে আছে আমরা পাই যে পবিত্র ধর্মগ্রন্থসমূহ, সংবাদপত্র এবং মহাকাব্যের নামের পূর্বে দা বসে। মাদার রিসার্চ ফ্রম দ্য হোলি কুরআন। পবিত্র ধর্মগ্রন্থসমূহ বলেছে, সংবাদপত্র বলেছে, মহাকাব্য বলেছে, এদের আগে কী বসছে? দা বসছে। এখানে বলা হচ্ছে মাদার রিসার্চ ফ্রম দ্য হোলি কুরআন। হোলি কুরআন আগে কী বসেছে? দা বসেছে। আই রিড দ্য ইনকিলাব ডেইলি। এখানে পেপারের নামের আগে, পেপার মানে হচ্ছে সংবাদপত্র, সংবাদপত্র নামের আগে কী বসেছে? দা বসেছে। দ্য মেঘনাদ বধ ওয়াজ রিটেন বাই মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্য, এটা একটি মহাকাব্য, এই মহাকাব্যের আগে কি বসেছে? দা বসছে। হি রিডস দ্য বাইবেল ডেইলি। হি রিডস দ্য বাইবেল ডেইলি, এটা একটি ধর্মগ্রন্থ, তার নামের আগে কি বসেছে? দা বসেছে। এখন আমরা 5 নম্বরে পাচ্ছি ট্রেন, বিমান, আকাশযান ও বিখ্যাত প্রাসাদের নামের পূর্বে দা বসে। ট্রেন, বিমান, আকাশযান ও বিখ্যাত প্রাসাদের নামের পূর্বে দা বসে। যেমন দ্য অ্যাপোলো 11 ওয়াজ কমেন্ডেড বাই নীল আর্মস্ট্রং। এখানে আকাশযান হচ্ছে অ্যাপোলোর যে আকাশযান, এই অ্যাপোলো 11 এর আগে দা বসছে। তারপর হচ্ছে দ্য পাহাড়িকা এক্সপ্রেস ওয়েন্ট টু চট্টগ্রাম লাস্ট নাইট। এখানে এটা হচ্ছে ট্রেনের নাম বলা হয়েছে। এখানে ট্রেন, আকাশযান, বিমান। বিমানে দ্য বোয়িং 707 ইজ এ লাক্সারিয়াস এরোপ্লেন। তার মানে হচ্ছে এই যে বিমানের কথা বলা হচ্ছে, ট্রেনের কথা বলা হচ্ছে, আকাশযানের কথা বলছে, ইভেন বিখ্যাত প্রাসাদের কথা বলা হচ্ছে, তা তাজমহল। তা তাজমহলের আগে কী বসছে? দা। এগুলো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এদের আগে কী বসছে? দা বসছে। এখানে দেখো 6 নম্বরে বলা হয়েছে একমাত্র বস্তু বা অদ্বিতীয় বস্তু, যেমন কোনো বিশেষ গ্রহ বা নক্ষত্র ইত্যাদি যেগুলো প্রকৃতিতে একটি মাত্র আছে, তাদের পূর্বে দা বসে। যেমন দ্য সান শাইনস হটলি ওভারহেড। সান কিন্তু একটাই আছে। তারপর দ্য মুন লাইটস অ্যাট নাইট। মুন এটাও একটাই আছে, যার জন্য তার আগে কী বসেছে? দা বসেছে। দ্য স্কাই ইজ ব্লু। আকাশও একটি আছে, সেজন্য এখানে কি বসেছে? দা বসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র বস্তু বা অদ্বিতীয় বস্তু, অর্থাৎ দ্বিতীয়টি নেই এমন বস্তুর ক্ষেত্রে তখন আমাদের কি বসছে? দা বসছে। তারপর 7 নম্বরে আছে বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। যেমন দ্য ইউএসএ ইজ আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি।
তারপর আছে মাই ব্রাদার লিভস ইন দ্য ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, মানে এখানে অনেকগুলো রাষ্ট্র মিলে তারপরে একটা রাষ্ট্র হয়। শুধুমাত্র যে বাংলাদেশের মতো একটা বাংলাদেশ আছে তা না, আসলে এই সমস্ত দেশের ভেতরে অনেকগুলো রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলো মিলে আর কি একটি রাষ্ট্র হিসেবে গণিত হয়, সেজন্য এখানে দা বসছে এখানে। তারপর হি ইজ এ সিটিজেন অফ দ্য পাঞ্জাব, সে পাঞ্জাবের সিটিজেন, সে একটি পাঞ্জাব শহরের সিটিজেন বা নাগরিক, সেটা বোঝানো হয়েছে। 8 নম্বরে দেখো লেখা আছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের অন্তর্গত একটি অংশ। এখানে ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, পজিটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এই ক্ষেত্রে আমরা এর আগে যখন মোস্ট ছিল আমরা বলতাম যে মোস্টের আগে দা থাকলে সেটা সুপারলেটিভ ফর্ম থাকে, কিন্তু এ মোস্ট হলে খুব অর্থ ভেরি অর্থ হয়, সেজন্য তখন মোস্টের আগে এ বসেছিল। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হয়েছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তাহলে এখানে আসছে কি, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। টলেস্ট আমি বলেছি ইএসটি যুক্ত শব্দগুলো হচ্ছে সুপারলেটিভ, এখানে এর আগে কি বসেছে, দা বসেছে। আবার এখানে আবার কি আছে, রতন ইজ দ্য ক্লেভারার অফ দ্য টু। রতন ইজ দ্য ক্লেভারার অফ দ্য টু। তোমাদের তার আগে একটু বলে রাখি, কম্পারেটিভ হচ্ছে দুজনের ভিতর গুণের তুলনা করা হয়। ডিগ্রিতে যেটা আসলে আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এখানে ডিগ্রিটা প্রযোজ্য, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায়, কিন্তু ডিগ্রি যেটা মাত্রা বোঝায় সেটা দোষ গুণ সব কিছুরই অবস্থার সব কিছুরই মাত্রা বোঝায়। যেটা পজিটিভ সেটা হচ্ছে সাধারণ অর্থে আসে, যেটা কম্পারেটিভ সেটা দুইয়ের ভিতর তুলনা আসে, যেই পরিমাণ বা মাত্রাগুলোর তুলনা করবে সেটা দুজনের মধ্যে যখন আসে তখন কম্পারেটিভ হয়ে যায়। যখন সাধারণ অর্থে আসে তখন থাকে পজিটিভ, যখন দুজনের অর্থে আসে তখন হয় কম্পারেটিভ। আর যখন সুপারলেটিভ হচ্ছে অনেকের সাথে তুলনা হয়, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন গুড, বেটার, বেস্ট। গুড, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তখন সে বুঝে দিচ্ছে সাধারণ সবার সাথে মানে মধ্যেই সে একজন ভালো ছেলে। আমি যদি বলি হি ইজ বেটার দেন হিজ ফ্রেন্ড, হি ইজ বেটার দেন হিজ ফ্রেন্ড, মানে তার বন্ধু থেকে সে ভালো, তাহলে এখানে তার বন্ধু এবং সে তার দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, এই জন্য এটা কম্পারেটিভ, যখন দুজনের মধ্যে তুলনা করা হয়। আর আমি যদি এখন বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য স্কুল, তার মানে হচ্ছে স্কুলে অনেকগুলো ছেলেদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে ভালো, তখন সেটা হয়ে যাচ্ছে সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, যেমন হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রতন ইজ দ্য ক্লেভারার অফ দ্য টু, তার মানে দুজনের মধ্যে সে হচ্ছে বেশি চালাক। এবার 9 নম্বরে আসি, প্লুরাল পরিবারের নামের পূর্বে দা বসে, যেমন দ্য পালস, দ্য সেন্স, দ্য মুঘলস, দ্য খানস। প্লুরাল পরিবারের নামের পূর্বে দা বসে, পালস, সেন্স, মুঘলস, খানস, এস আছে প্লুরাল, তখন তাদের আগে কি বসছে, দা বসছে। তারপর 10 নম্বর দেখি, প্রপার নাউনকে বিশেষায়িত করার জন্য তার পূর্বে অ্যাডজেক্টিভের থাকলে তার পূর্বে দা বসে। প্রপার নাউনকে বিশেষায়িত করার জন্য তার পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে এর পূর্বে দা বসে, যেমন দ্য ভার্চুয়াস মহসিন পার্ডন্ড দ্য থিপ, দ্য ভার্চুয়াস মহসিন। দেখো এখানে নাউন আছে কিন্তু মহসিন, এখন নাউনকে কে বিশেষায়িত করছে, ভার্চুয়াস, ভার্চুয়াস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এরকম যদি এখানে কাইন্ডনেসও থাকতো, কাইন্ডনেস যদিও নাউন, এখানে কাইন্ডনেস দিয়ে এভাবে হবে না, কিন্তু অ্যাডজেক্টিভই থাকা লাগবে। দ্য ভার্চুয়াস মহসিন, মহসিনকে বিশেষায়িত করেছে ভার্চুয়াস শব্দটি, এই ভার্চুয়াস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কী বসেছে, দা বসেছে। দ্য ভার্চুয়াস মহসিন পার্ডন দ্য থিফ। এখন 11 নম্বর আছে, প্রসিদ্ধ ঐতিহাসিক যুদ্ধ বা ঘটনা নামের পূর্বে দা বসে। প্রসিদ্ধ ঐতিহাসিক যুদ্ধ বা ঘটনার নামের পূর্বে দা বসে, যেমন সিরাজউদ্দৌলা was defeated in the battle of পলাশী। সিরাজউদ্দৌলা was defeated in the battle of পলাশী, পলাশী যুদ্ধে তাকে প্রাণ দিতে হয়েছিল, বাট ডিফিটেড করা হয়েছিল না, প্রাণ দিতে হয়েছিল, তাকে পরাজিত হতে হয়েছিল কোন যুদ্ধে, ব্যাটল অফ পলাশীতে। তারপর হয়েছিল জাতির নামের পূর্বে দা বসে, যেমন দ্য ইংলিশ। এখানে ইংরেজ একটি জাতির কথা বলা হয়েছে, সেজন্য তার আগে কী বসানো হয়েছে, দা বসানো হয়েছে। তারিখের নামের পূর্বে দা বসে, যেমন দ্য 10th of November, 10th তারিখ, তারিখের নামের আগে দা বসেছে। দ্য 21st February ইজ নাও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 21st তার আগে কি বসেছে, দা বসেছে। তারপর হচ্ছে যত তত,
যত তত বোঝাতে দ্য মোর, দ্য সুনার, দ্য মোর, এই যেখানে যত তত অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। যেমন দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার। এখানে সুন হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, তো এই জন্য সুনের সাথে ইয়ার যোগ করে অ্যাডভার্ব হয়েছে, কম্পারেটিভ ফর্ম হয়েছে, সেই জন্য সেটা হয়ে গেল কি সুনার দ্য বেটার। এ ধরনের যত তত মানে যত তাড়াতাড়ি হবে তত ভালো হবে, এরকম যত তত অর্থ যখন বোঝায় তখন তার আগে কী বসছে, তা বসছে। তারপর হচ্ছে 15 নাম্বার, যেসব নাউন দিয়ে বৃত্তি বা পেশা বোঝায় অর্থাৎ প্রফেশন বা অকুপেশন বোঝায় সেসব নাউনের পূর্বে দা বসে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, হি জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে যোগদান করেছে, এটা বৃত্তি বা পেশা বা প্রফেশন বুঝেছে, সেই জন্য সেখানে নামের আগে আর্মির নামের আগে কী বসেছে, দা বসেছে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র যখন বাজানো বোঝায়, এগুলো যখন বাজানো বোঝায় তখন তার পূর্বে দা বসে। যেমন হি প্লেজ দ্য পিয়ানো। এখন হি প্লেজ দ্য পিয়ানো তার মানে হচ্ছে সে পিয়ানো বাজাচ্ছে, বাজানো অবস্থা যদি থাকে তখন তার আগে কী বসছে, দা বসছে। কিন্তু এখন যদি সে বলে যে হি স দ্য পিয়ানো, তাহলে পিয়ানোটা দেখবে কিন্তু পিয়ানোটা নির্দিষ্ট হয়ে যাবে, কিন্তু হি স এ পিয়ানো, তখন সে একটি পিয়ানো দেখতে পারে, কিন্তু যখন পিয়ানোটা নির্দিষ্ট বাজানো অবস্থায় বোঝাচ্ছে তখন সে নির্দিষ্টভাবে পিয়ানোকেই বাজাচ্ছে, সেজন্য এখানে দা বসেছে। 17 নম্বরে আমরা একটু দেখি, কতিপয় কালেকটিভ নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য এলিট, দ্য প্রেজেন্ট্রি, দ্য অডিয়েন্স। এইগুলো তোমরা একটু মনে রাখবে, মুখস্থ রাখবে যে এই ধরনের কালেকটিভ নাউনের আগে কি বসছে, দা বসছে। দ্য এলিট, দ্য প্রেজেন্ট্রি, দ্য অডিয়েন্স, এরকম। তারপর হচ্ছে 18তে, অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয়, অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে দা বসে। যেমন এডওয়ার্ড দ্য সেভেন্থ, জর্জ দ্য সিক্সথ। ঠিক আছে, সেভেন্থ, সিক্সথ এরা হচ্ছে অর্ডিনাল নাম্বার, এদের আগে কি বসছে, দা বসছে। তারপর হচ্ছে ভাষার নামের পূর্বে সাধারণত দা বসে না, ভাষার নামের আগে দা বসে না, কিন্তু উক্ত ভাষার সাথে ল্যাঙ্গুয়েজ কথাটি যুক্ত থাকলে তখন দা বসে। তার মানে হচ্ছে আমরা যদি বাংলা ভাষা বলি বা ইংলিশ ভাষা বলি তার আগে দা বসবে না, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলি, বাংলা ল্যাঙ্গুয়েজ বলি, তখন এই ল্যাঙ্গুয়েজ শব্দটা বা কথাটা যদি যুক্ত থাকে তখন তার পূর্বে কী বসবে, দা বসবে। যেমন দ্য ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ হ্যাজ টেকেন দ্য ফার্স্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। দ্য ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, এখানে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজের কথা, যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজ শব্দটার কারণে এখানে ম্যান্ডারিনের আগে কী বসেছে, দা বসেছে। তারপর হচ্ছে আমাদের 20 নম্বরে চলে যাই, কতগুলো রোগের নামের পূর্বে দা বসে, কতগুলো রোগের নামের আগে দা বসে। যেমন দ্য প্লেগ, দ্য মামস, দ্য গাউট, দ্য মিজলস। এই রোগগুলো মুখস্থ রাখবে, মোটামুটি মনে রাখবে যে এই ধরনের রোগের নামের আগে কী বসছে, দা বসছে। আবার দ্য ডায়রিয়া, দ্য নিউমোনিয়া ওইভাবে এবার দেওয়ার দরকার নেই, কারণ ওখানে নির্দিষ্টভাবে এই কিছু রোগের ক্ষেত্রে বলা হয়েছে প্লেগ বা মামস, গাউট, মিজলস, এদের আগে কী বসছে, দা বসছে। তারপর হচ্ছে 21 নম্বরে যাই আমরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, হসপিটাল, মস্ক, চার্চ, টেম্পল। এর মধ্যে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, হসপিটাল সম্পর্কে জানি, মস্কও জানি মসজিদ, চার্চ হলো গির্জা, টেম্পল হচ্ছে মন্দির। প্রভৃতি নাম যখন এদের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন তার পূর্বে দা বসে না। প্রকৃত উদ্দেশ্য বলতে কী বোঝায় মেয়েরা, আই গো টু স্কুল, ঠিক আছে, আমি স্কুলে যাই, সেখানে স্কুলে যে আমি কি পড়াশোনা করতেই যাব, কিন্তু তোমার বাবা যদি যায়, ইয়োর ফাদার ইজ গোয়িং টু দ্য স্কুল, মানে স্কুলে যাচ্ছে, তখন তোমার বাবা নিশ্চয়ই পড়াশোনা করতে যাচ্ছে না, তখন তার প্রকৃত উদ্দেশ্যটা হচ্ছে হয় টিচারের সাথে সাক্ষাৎ করবে, নাহলে তোমার সাথে কোনো কাজে যাবে বা তোমারকে আনতে যাবে, এ ধরনের। কিন্তু যারা প্রকৃত উদ্দেশ্যে যায়, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোতে পড়াশোনার উদ্দেশ্যেই যাবে, মার্কেটে কেনাকাটা করার উদ্দেশ্যেই যাবে, বা হসপিটালের সেবা নিতেই যাবে, মস্ক নামাজ পড়তেই যাবে, চার্চেও প্রেয়ার করতে যাবে, টেম্পলেও প্রেয়ার করতে যাবে, তখন যখন প্রকৃত উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে তা বসে না। কিন্তু অন্য উদ্দেশ্য হলে এইসব স্থান পরিদর্শন করলে তাদের পূর্বে দা বসে। যেমন দ্য প্রেসিডেন্ট হ্যাজ ভিজিটেড দ্য কলেজ। এখন এখানে প্রেসিডেন্ট তার কলেজে পড়াশোনা করতে যায়নি, সে কী করতে গিয়েছে, কলেজটা ভিজিট করতে গিয়েছে, তখন তার আগে কি বসেছে, দা বসেছে। কিন্তু প্রকৃত অর্থ হলে সেক্ষেত্রে কিন্তু দা হতো না।
ঠিক আছে। তারপর ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল, যে বাবা স্কুলে গেল, কেন গিয়েছিল? হয়তো স্কুলে অন্য কোনো কাজে গিয়েছে, বাবা নিশ্চয়ই স্কুলে পড়তে যায়নি। কিন্তু তুমি যখন স্কুলে যাবে তখন কিন্তু তোমার সেখানে আর দা হবে না, তুমি তখন শি ওয়েন্ট টু স্কুল মানে সে স্কুলে পড়তেই গিয়েছে, সেটাই বোঝানো হবে। তারপর হচ্ছে কিন্তু যে আই গো টু স্কুল, এখানে লেখা আছে স্টুডেন্টের ক্ষেত্রে, আমি স্কুলে যাই, তার মানে হচ্ছে সে স্কুলে পাঠ্যের কারণেই যাচ্ছে, পড়াশোনা করার কাজেই যাচ্ছে, অন্য কোনো কাজের জন্য না। 22 নম্বরে দেখা যাচ্ছে রাস্তা, এভিনিউ, পার্ক। রাস্তা, এভিনিউ, পার্ক প্রভৃতি নামের পূর্বে দা বসে না, কিন্তু রাস্তার নামের সাথে রোড থাকলে দা বসে। যেমন ট্রাফিক জ্যাম ইউজুয়ালি অকার্স ইন দ্য নর্থ সাউথ রোড, ইন দ্য নর্থ সাউথ রোড, তার মানে হচ্ছে রোড শব্দটা যদি থাকে তখন বলা হয়েছে রাস্তা, এভিনিউ, পার্ক প্রভৃতি নামের আগে দা বসে না, কিন্তু যদি ওই সমস্ত রাস্তার পাশে দা যে রোড শব্দ যদি থাকে তাহলে তার আগে কি বসবে? দা বসবে। 23 নম্বরে চলে যাই, বলা হচ্ছে কমন নাউনের পজিটিভ, কমন নাউনের পজিটিভ অ্যাডজেক্টিভের স্থলে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে দা বসে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে, এখানে কি বলা হচ্ছে? আই হার্ট হিম অন দ্য নোজ, আই হার্ট হিম অন দ্য নোজ। এখানে বলছে কমন নাউনের পজিটিভ অ্যাডজেক্টিভের স্থলে, পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে দেখো যে পজিটিভ বলতে মানে নিজস্বতা বা নিজের অধিকারে থাকা ভুক্ত, কোনো অধিকার থাকা ভুক্ত এরকম কিছু শব্দের সাথে শব্দকে আর কি পজিটিভ বলা হয়, যেমন মাই, তারপর হচ্ছে হিজ, তারপর হচ্ছে দেয়ার, এ ধরনের যে হিজ মাই ইয়োর, এরা হচ্ছে পজিটিভ। যখন এই ধরনের কোনো অর্থের সাথে আর কি মিল রেখে যদি কিছু বলা হয়, যেমন কমন নাউনের পজিটিভ, কমন নাউন এর পজিটিভ অ্যাডজেক্টিভের স্থলে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে দা বসে। যেমন আই হার্ট হিম অন দ্য নোজ, মানে আমি তার নাকে ব্যথা দিয়েছে, আই হার্ট হিম অন দ্য নোজ মানে অন হিজ নোজ, তার নাকে ব্যথা দিয়েছে। এখানে তখন এই যে অঙ্গ প্রত্যঙ্গ নাককে বোঝানো হয়েছে, তার আগে কি বোঝানো বসেছে? দা বসেছে। তারপর হচ্ছে হি গট ক্যান্সার অন দ্য লিভার, অন হিজ লিভার মানে তার ক্যান্সারটা কোথায় হয়েছে? তার লিভারে হয়েছে। এখানে কিন্তু লিভার এই সাধারণত এই যে অঙ্গ প্রত্যঙ্গের আগে এই যে এখানে যখন নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে পজিটিভের অর্থে তখনই দা বসছে, কারণ দা দিয়ে তখন হিজকে বোঝাচ্ছে। ঠিক আছে। তারপর হি স্ট্রাক মি অন দ্য হেড, সে আমাকে মাথায় আঘাত করলো, কোথায় আঘাত করলো? মাথায় আঘাত করলো। এরকম নির্দিষ্ট করে যদি অঙ্গ প্রত্যঙ্গকে তখন পজিটিভ অর্থে আসে তখনই দা বসছে। তারপর এখানে আছে প্রপার নাউনের পর যখন কোনো এপিথেট গুণবাচক শব্দ বা উপাধি যুক্ত হয়, সে এপিথেট বা গুণবাচক শব্দের আগে দা বসে। যেমন আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য ট্রু ফাউন্ডার অফ দ্য মুঘল এম্পায়ার। ঠিক আছে, আকবর দ্য গ্রেট, এখানে বলছে প্রপার নাউনকে আকবর, এখানে আকবরের পরে আকবর হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, সে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে প্রপার নাউন। এখন এপিথেট গুণবাচকই গ্রেট, সে একজন মানে উপাধি, তাকে গ্রেট উপাধি দেওয়া হয়েছিল, এই উপাধির আগে কি বসেছে? দা বসেছে। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য ট্রু ফাউন্ডার অফ দ্য মুঘল এম্পায়ার। আচ্ছা, তারপর 25 নম্বরে আসি, সংখ্যা প্রকাশক ওয়ার্ড দিয়ে কোনো ইউনিট বা একক বোঝায় তখন উক্ত সংখ্যা প্রকাশক ওয়ার্ডের পূর্বে দা বসে। যেমন ট্রেডার্স সেল ক্লোথস বাই দ্য ফিট, মানে হচ্ছে ওই ফিট কয় ফিট, গজ, গজ হিসেব করে যে কাপড় চোপড় বিক্রি করা হয় সে কাপড়ের কথা এখানে বলা হচ্ছে ট্রেডার্স সেল ক্লোথস বাই দ্য ফিট। সংখ্যা প্রকাশক ওয়ার্ড দিয়ে যখন কোনো ইউনিট বা একক বোঝায়, এখানে ফিট, কেজি এগুলো হচ্ছে ইউনিট বা একক, সে সময় তার আগে কি বসছে? দা বসছে। হি বট রাইস বাই দ্য কেজি, সে কেজিতে চাল কিনেছিল। ঠিক আছে, এই যে এগুলো একটা ইউনিট, কেজি, ফিট, এগুলো একটা ইউনিট বা একক প্রকাশ করে, তখন তার আগে কি বসছে? দা বসছে। 26 নম্বরে দেখি, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভাল ক্লজ দিয়ে কোনো কমন নাউনকে নির্দিষ্ট করা হলে তার পূর্বে দা বসে। দ্য গার্ল হু স্টুড ফার্স্ট ইজ মাই সিস্টার, এখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভাল ক্লজ এগুলো বলা হয়েছে। দ্য গার্ল হু স্টুড ফার্স্ট, এখানে হু স্টুড ফার্স্ট বলতে এখানে দেখো দ্য গার্ল সম্পর্কে বলা হয়েছে। যদি এখন শুধু গার্লটা বলা হতো, কে মেয়েটি কিন্তু নির্দিষ্ট হতো না, কিন্তু যে প্রথম হয়েছে সে হয় আমার বোন। এখন প্রথম যে হয়েছে ওই মেয়েটিকে নির্দিষ্ট করার জন্য কিন্তু দা বসানো হয়েছে। এর জন্য আর কি নির্দিষ্ট করে বোঝানোর জন্য কাউকে তখন এখানে বলা হয়েছে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভাল ক্লজ দিয়ে কোনো কমন নাউনকে নির্দিষ্ট। গার্ল বলতে তো আমরা কমন সব গার্লকেই বুঝাই কমন,
যে প্রপার হলে একটা নির্দিষ্ট নাম থাকে, কিন্তু গার্ল দিয়ে তো সব মেয়েদেরকে বোঝানো হয়, কিন্তু এই মেয়েদের মধ্যে যে প্রথম হয়েছে তাকেই বোঝানো হচ্ছে, সেজন্য এই কমন নাউনের ক্ষেত্রে তখন আইডেন্টিফাই করার জন্য কি বসানো হয়, দা বসানো হয়। এখানে 27 নম্বরে খেয়াল করো, লেখা আছে একই গুণসম্পন্ন দুই ব্যক্তি, বস্তু বা স্থানের সঙ্গে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে। যার সাথে তুলনা করা হয়, যেমন আমি দেখাচ্ছি, নারায়ণগঞ্জ ইজ কল্ড দ্য ডান্ডি অফ বাংলাদেশ, ইজ কল্ড দ্য ডান্ডি অফ বাংলাদেশ, অর্থাৎ ডান্ডির সাথে এখানে তুলনা করা হয়েছে কাকে, নারায়ণগঞ্জকে। ডান্ডি কিন্তু আমাদের বাংলাদেশের একটি অংশ নয় বা বাংলাদেশে কোনো জায়গা নয়, এটি বাইরের জায়গার সাথে আমাদের দেশের এই নারায়ণগঞ্জ জায়গাটাকে তুলনা করা হয়েছে। তো যার সাথে তুলনা করা হয়েছে তার আগে দা বসেছে, নারায়ণগঞ্জের আগে কিন্তু বসেনি, কারণ নারায়ণগঞ্জকে ডান্ডির সাথে তুলনা করা হয়েছে। তারপর হচ্ছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, বাইরন নজরুল দুজনেই কিন্তু লেখক, তাহলে নজরুলকে তুলনা করা হয়েছে কার সাথে, বাইরনের সাথে, এর জন্য কিন্তু বাইরনের আগে দা বসেছে, দা নজরুল কিন্তু হয়নি, মানে বাইরনকে নজরুলের সাথে তুলনা করা হয়নি, নজরুলকে বাইরনের সাথে তুলনা করা হয়েছে, সেজন্য এখানে বাইরনের আগে কি বসেছে, দা বসেছে। ট্যাগর ইজ দ্য ওয়ার্ডসওয়ার্থ অফ বাংলা লিটারেচার, ওয়ার্ডসওয়ার্থ একজন ইংলিশ কবি, তার আগেও দা বসেছে, কারণ কি, ট্যাগরকে কার সাথে তুলনা করা হয়েছে, ওয়ার্ডসওয়ার্থের সাথে তুলনা করা হয়েছে। তারপর 28 নাম্বার আছে কমন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। উই শুড চেক দ্য বিস্ট ইন আস, এখানে দ্য বিস্ট যেটা হচ্ছে আমাদের ভিতরে যে পশুত্ব, মানে এখানে কমন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে এটা একটা যে পশুত্ব, এখন বলতে বিস্ট আমরা পশুকে বুঝাই, কিন্তু আমাদের ভিতরে পশুকে, আমরা কি পশু, আমরা তো পশু না, কিন্তু মানুষের ভিতরে কিছু স্বভাব থাকে, ভালো স্বভাব, খারাপ স্বভাব। তো যাদের ভিতরে খারাপ স্বভাবটা থাকে তাদের যে বিস্টের মতো যেই পশু পাশবিক যেই চরিত্রটা থাকে সেটাকে বোঝানোর জন্য এখানে দা বোঝানো হয়েছে, যে দা বসিয়ে সেটাকে বোঝানো হয়েছে, সেই পাশবিক চরিত্রটাকে। উই শুড চেক দ্য বিস্টিনাস, মানে আমাদের ভেতরের যে পশুত্ব আছে সেটাকে আমাদের কি করতে হবে, চেক দিতে হবে, চেক করতে হবে, আটকাতে হবে। তারপর হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে, দা বসে। দ্য অনেস্টি অফ নজরুল ইসলাম ইজ প্রেইজওয়ার্দি, এখানে নির্দিষ্ট ব্যক্তিকে নজরুল ইসলাম, তার কি বোঝানো হয়েছে এখানে, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, অনেস্টি। তাহলে এখানে নজরুল ইসলামের অনেস্টিকে বোঝানো হচ্ছে দেখে এখানে তার আগে কি বসেছে, দা বসেছে। দ্য অনেস্টি অফ নজরুল ইসলাম ইজ প্রেইজওয়ার্দি। তারপর এখানে বলা হয়েছে নাউন দিয়ে কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝালে, আমি আগে বলেছি অ্যাবস্ট্রাক্ট যেগুলো হয় নাউন সেগুলো টাচ করা যায় না, স্পর্শীয় করা যায় না, ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার, সেটা উপলব্ধির ব্যাপার, তখন সেখানে কি বসবে, দা বসবে। নাউন দিয়ে কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝালে উক্ত নাউনের পূর্বে দা বসে, যেমন আওয়ার কান্ট্রি নিডস দ্য প্যাট্রিয়ট, আওয়ার কান্ট্রি নিডস দ্য প্যাট্রিয়ট, অর্থাৎ এখানে অ্যাবস্ট্রাক্ট একটা কোয়ালিটিকে বোঝানো হয়েছে, এর জন্য এই কোয়ালিটির আগে কি বসেছে, এখানে দা বসেছে। প্যাট্রিয়ট অর্থ হচ্ছে দেশপ্রেমিক, তাহলে আমাদের দেশের কি প্রয়োজন আছে, দেশপ্রেমিকের প্রয়োজন আছে, এর জন্য এখানে এই নাউনটা দিয়ে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝিয়েছে দেখে এর আগে কি বসেছে, দা বসেছে। মেয়েরা, আজকে আমরা মোটামুটি এই দা সম্পর্কে যতটুকু পড়েছি বা জানলাম তার উপর বেস করে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, তোমরা সেগুলো করবে এবং আমি তোমাদের পরবর্তী ক্লাসের হোমওয়ার্কগুলো চেক করে দেব। আশা করি তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো মতো বাসায় সময়টা একটু কাজে লাগিয়ে পড়াশোনাও করবে। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আর্টিকেলের এক্সারসাইজগুলো ভিডিও পজ করে বাসায় খাতায় তুলে করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে তার সলিউশন করে দেওয়া হবে।